প্রথমেই বলি যে অর্থনীতির একদম গোড়ার যে উন্নয়ন অর্থনীতির গোড়াতে আমরা যেটা পড়াই, যে কোনো টেক্সট বই খুললেই প্রথমেই দেখা যায় যেটাকে বলা হয় গোলস অফ ডেভেলপমেন্ট। এই গোলস অফ ডেভেলপমেন্ট আমরা একদম ফার্স্ট চ্যাপ্টার ওটা প্রথমে পড়াই, এবং সেখানে কি থাকে, সেখানে যেটা থাকে সেটা হচ্ছে যে প্রথমে আমরা জিডিপি দিয়ে শুরু করি, কাকে বলে জিডিপি ইত্যাদি ইত্যাদি। এবারে জিডিপির যে বৃদ্ধি হয় সেটাকে আমরা বৃদ্ধি বলে থাকি। তারপরে আস্তে আস্তে কেন জিডিপি মাপক হিসেবে কেন সীমাবদ্ধ উন্নয়নের ক্ষেত্রে, সেইটা আস্তে আস্তে বোঝাতে থাকি। প্রথমে কি আসে? প্রথমে আসে যে মাথাপিছু জাতীয় আয়। তো জিডিপি থেকে আমরা মাথাপিছু জাতীয় আয় যাই, এবং মাথাপিছু জাতীয় আয় সেখানে তারও সীমাবদ্ধতা আছে যে উন্নয়নের প্রকৃত চেহারা দেখানোর ক্ষেত্রে। আমি শুধু এই দুটো কথা প্রথমে একটু বলে দিই ভারতবর্ষের ক্ষেত্রে কি, এবং বৈষম্যটা টাচ না করে বলা যাবে না, সেই জন্য আমি একটা দুটো নিয়ে আসছি। সেটা হচ্ছে যে এখন আমি যদি ডলারের হিসেবে দেখি, মানে দুভাবে মাথাপিছু আয় দেখা যায়। একটা হচ্ছে যেটাকে আমরা বলি যে ওই অফিসিয়াল এক্সচেঞ্জ রেটের যেটা কনভার্সনটা হয়, অর্থাৎ টাকা থেকে আমি যদি ডলারে যদি কনভার্ট করি, তাহলে 2900 মতো হচ্ছে আমাদের মাথাপিছু জাতীয় আয়, $2900। আর একটা মাপ আছে, সেটাকে আমরা বলি পিপিপি, যেটাকে বলা হয় পারচেজিং পাওয়ার প্যারিটি ডলার। তার মানে কি? তার মানে হচ্ছে যে মানে $1 আমি আমেরিকাতে বসে যতটা জিনিস পাবো, ভারতবর্ষে তার থেকে একটু বেশি পাবো। তো সেইভাবে আমি যদি অ্যাডজাস্টমেন্টটা করি, তাহলে ওই $1 সমতুল্য ভারতবর্ষে কতটা হতে পারে, সেই হিসেবে পিপিপি ডলার বলে আরেকটা মাপ আছে, যেটার ভিত্তিতে অবশ্যই তাহলে দেখা যাবে যে পার ক্যাপিটা ইনকাম যেটা আমাদের মাথাপিছু আয় সেটা আরো বেশি, সেটা প্রায় ওই $10,000 মতো। তাহলে কিন্তু আমাদের যেটা অফিসিয়াল এক্সচেঞ্জ রেটের যে কনভার্সনটা, যেহেতু আমরা ট্রিলিয়নের কথা বলছি, ট্রিলিয়ন ডলারের কথা বলছি, তাহলে ওইটাকে যদি ধরি আমি $2,900, এবং সেটাও বলা হচ্ছে যে আমরা প্রায় $3,000 ছুঁয়ে ফেলেছি। কিন্তু এই $2,900 অবস্থানের বিচারে কোথায় আছি আমরা? এটা মোটামুটি ভাবে 134-135তম দেশ আর কি আমরা এই মাথাপিছু জাতীয় আয়ের নিরিখে। এবং আমি যদি সব থেকে বৃহত্তম অর্থনীতি যদি দেখি প্রথম 10টাকে, প্রথমে তো আমরা জানি 1, 2, 3 জানি, ইউএস, তারপর চায়না, তারপর জার্মানি, তারপরে এখন ভারত, বা ভারত জাপান, মানে এখনো হয়ে ওঠেনি, কিন্তু এটা আইএমএফ যেভাবে বলেছে ওই 24-25 নিয়ে একটা দ্বন্দ্ব আছে আর কি, যে 24 মানে আসলে 25-এর শেষ আর কি, তো 24-25 সেটা এখনো হয়ে ওঠেনি। তো যাই হোক, এখনই নীতি আয়োগ ঢাক পেটাতে শুরু করেছে, সেটা একটা ভালো কথা, ঠিক আছে, আমরা হতে চলেছি। তো ঠিক আছে, 4 ট্রিলিয়ন আমি ধরে নিচ্ছি। তো এই হচ্ছে প্রথম 4, বাকি 6টাও যদি আমি নিই, এই 10টার মধ্যে কিন্তু মাথাপিছু জাতীয় আয় সর্বনিম্ন হচ্ছে ভারতের, আর কেউ ধারে কাছে নেই। বাকি 9টা দেশেরই কিন্তু মাথাপিছু জাতীয় আয় ভারতের থেকে অনেকটা উপরে, ইনক্লুডিং ব্রাজিল। ব্রাজিল হচ্ছে 10তম বৃহত্তম অর্থনীতির নিরিখে, এবং ব্রাজিলেরও সেখানে $9,000 মতো হচ্ছে মাথাপিছু জাতীয় আয়। তাহলে বোঝা যাচ্ছে যেটা, যে একটা ভারতবর্ষের এই অর্থনীতির গোটা আকার, সাইজ যাকে বলি, যে আকৃতি আর তার আসল অবস্থান আর কি অর্থনীতির নিরিখে, এই দুটোর মধ্যে হচ্ছে সব থেকে বড় গ্যাপ আমরা পাচ্ছি, যেটা অন্য কোনো দেশে হয়তো অতটা পাওয়া যাবে না, যেটা যেহেতু ভারতবর্ষ অনেক বড় দেশ। এই বড় দেশের কথাটা মাথায় রাখলে তখন কিন্তু 4 ট্রিলিয়নটা খুব কমই দেখায়। এবং শুধু তাই নয়, এরপরে যদি আমি বৈষম্যটা যোগ করি, এবং আমরা জানি অক্সফ্যামের রিপোর্ট থেকে, পিকেটির কাজ থেকে আমরা জানি যে এটা এখন মোটামুটি কমন নলেজ, সেটা হচ্ছে যে ওপরের দিকে 1% মানুষের হাতে মোটামুটি ভাবে 40% আয় যায়। তাহলে 1% যদি 40% আয় দখল নিতে পারে, তাহলে বাকি 60% যাচ্ছে 99%। এবার ওই 4 ট্রিলিয়ন থেকে আমি যদি ওটা বাদ দিই, তাহলে 1.6 ট্রিলিয়ন মতো হবে 40%, এবং ওটাকে যদি আমি বাদ দিয়ে দিই, তারপরে যদি 99 দিয়ে ওই 99% মানুষ দিয়ে ভাগ করি আমি, তাহলে আমি যেটা পাচ্ছি, তাহলে কিন্তু মাথাপিছু জাতীয় আয় দাঁড়াচ্ছে 1,670, 2,900 থেকে 1,670। আরো যদি আমি করি যে এবার
ওপরের 5%, যারা 63% আয় ভোগ করে, ওপরের 5%, এবার তাদেরকে যদি বাদ রাখি তাহলে 95%, আবার যদি সেই 95% মানুষ দিয়ে আমি যদি ওই বাকিটা যদি ভাগ করি, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে $1100। অর্থাৎ 95%-এর গড় আয় হচ্ছে $1100 বছরে। তার মানে হচ্ছে বছরে 1 লাখের সামান্য কম। এই হচ্ছে অ্যাভারেজ। এবার তার মধ্যে তো আরো আছে, তার মধ্যে আবার একদম যদি বলি বটম 20%, বটম 30%, সেটা হলে তো আরো। কিন্তু 95% তাদের গড় আয় 1 লাখের কম ভারতবর্ষে, একদম গড় বলছি আমি। তো এইখানে অবস্থা, সেখানে আমি যদি 4 ট্রিলিয়নকে যদি প্রধান লক্ষ্যবস্তু করি, সেখানে একটা ভুল হয়ে যায়, এবং সেটা একদম মানে অর্থনীতির পাঠ্যপুস্তকের, উন্নয়নের অর্থনীতির পাঠ্যপুস্তকের প্রথম চ্যাপ্টারটাই মনে হয় যেন এটা পড়েনি তারা, যারা 4 ট্রিলিয়ন অর্থনীতিটাকেই প্রধান লক্ষ্য বলে ধরে নেয়। খুব বড় অর্থনীতি হলে সুবিধাটা কি আর অসুবিধাটা কি? একটা হচ্ছে যে খুব বড় অর্থনীতি হলে যেটা হতে পারে সেটা হচ্ছে, যেটা হয় যে যেটাকে বলা হয় প্রবলেম অফ হোম মার্কেট, অর্থাৎ নিজের দেশে প্রচুর ক্রেতা থাকে, ফলে এখানে ওই চাহিদা অভাবজনিত জিনিসটা, যেটা বহির্বিশ্বের উপর নির্ভরশীল হতে হয় অনেক ছোট দেশকে, বড় হতে গেলে ওই বহির্বিশ্বের উপর নির্ভরশীল হতে হয়, বাইরের বিদেশিদের চাহিদার উপর নির্ভরশীল হতে হয়। আমাদের সেটা কখনো খুব একটা হতে হয়নি, বিদেশির চাহিদার উপর নির্ভরশীল হতে হয়নি। কিন্তু আবার দেশের মধ্যে যদি আমি চাহিদার কথা বলি, যে সেই চাহিদাটাও কিন্তু পুরোপুরি আমরা সদ্ব্যবহার করিনি অর্থনীতির কাজে লাগানোর জন্য, যার জন্য এখন অর্থনীতিটাকে, যেটা আমরা সবাই এখন জানি যে সম্পূর্ণভাবে দ্বিধা বিভক্ত একটা বলা যেতে পারে অর্থনীতি, যেখানে একটা ওপর দিকে, যেখানে যেটাকে আমরা বলি পুঁজির যে উৎপাদন ব্যবস্থা, যেখানে পুঁজির প্রয়োগ অনেক বেশি, সেখানে শ্রমের প্রয়োজন খুবই কম লাগে, সেই মুখী, এটা অনেকদিন থেকেই ছিল, আজকে নতুন কথা নয়, কিন্তু তারপরে যখন প্রযুক্তির আরো প্রগতির সঙ্গে সঙ্গে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে ওই সেক্টরটা কিন্তু কন্ট্রিবিউট করছে বেশি জিডিপি। এবং তার পাশাপাশি আমি একটা আমি শুধু যদি কৃষিকেই দেখি, কৃষিতে কি দেখছি, কৃষিতে প্রায় 46% মানুষ যুক্ত আছে, কিন্তু কৃষি থেকে জিডিপিতে আসে কতটা, 17-18%, তাই না? সুতরাং 46% মানুষ কিন্তু 17-18% জিডিপিতে তাদের অবদান রাখছে। আবার অন্যদিকে কি হচ্ছে, যে ঠিক উল্টোটা যদি আমি বলি, যে যেগুলো ওই আইটি রিলেটেড সার্ভিস যেগুলো, এবং সেগুলো যদি দেখি, তাহলে সেখানে অবশ্যই উল্টো ছবিটা পাবো। সুতরাং মানে শুধু 4 ট্রিলিয়নটা দেখলেই তো হবে না, 4 ট্রিলিয়নটা আমি কিভাবে গড়ে তুলছি সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই জন্য অর্থনীতির কাঠামো, যেটা ওই কাঠামোটার দিকে নজর দেওয়ার ভীষণ প্রয়োজন আছে। এখন যারা বলেন যে কেন প্রগতি তো হচ্ছে, তাতে এত গলা জ্বলছে কেন? না, এটা প্রগতি হলে তো অবশ্যই ভালো হওয়ারই কথা, কিন্তু এবং মাথাপিছু জাতীয় আয় যে বাড়ছে না তাও কিন্তু বলছি না, কারণ মাথাপিছু জাতীয় আয়টা তো একদম অঙ্কের নিয়মেই হবে। অর্থাৎ যদি জাতীয় আয় যদি 6.2% বাড়ে, আর পপুলেশন মানে জনসংখ্যার বৃদ্ধি যদি 1.8-এর কাছাকাছি হয়, তাহলে দুটোর তফাৎটাই বলে দেবে যে জাতীয় আয় শতাংশ বৃদ্ধি হচ্ছে। সুতরাং জাতীয় আয় 4.5% বৃদ্ধি হতেই পারে আর কি, হচ্ছে আর কি, কিন্তু তবু জাতীয় আয়ের দেশের অবস্থানটা এখনো 134তম, এটা মাথায় রাখতেই হবে, এটা ভুললে চলবে না। এর ফলে কি হচ্ছে, ফলে যেটা হচ্ছে যে আমি যদি ধরে নিই যে আচ্ছা এত বড় তো অর্থনীতি, $4 ট্রিলিয়ন অর্থনীতি, তাহলে আমরা কতটা খরচ করছি মানুষের জন্য, এমনকি পরিকাঠামোর জন্য, যেটা সবাই বলে থাকে, সেখান থেকেও দেখতে গেলে আমি দেখবো যে সেখানে প্রধান বাধাটা হয়ে দাঁড়াচ্ছে যে আমাদের যেটাকে বলা হয় ট্যাক্স জিডিপি রেশিও, অর্থাৎ কর যদি আমি দেখি সেখানে এই 16-17-র উপরে ওঠেনি। ট্যাক্স জিডিপি রেশিও যেটাকে বলা হয় শতাংশ হিসেবে 16%, 17%। এবারে এইটা কিন্তু অনেক দেশের তুলনায় যথেষ্ট কম, চীনের তুলনায় তো বটেই। সুতরাং আমি একে পেছনে ফেলবো, ওকে পেছনে ফেলবো, যাই বলি না কেন ট্রিলিয়নের হিসেবে, কিন্তু এইগুলো এই চিন্তাগুলো তো থাকবে। তাহলে এই $4 ট্রিলিয়ন লইয়া আমি করবোটা কি? আমি কি সেই পরিমাণ জনকল্যাণে খরচ করতে পারছি কি?
করছি না, কারণ হচ্ছে আমার ট্যাক্স তো কম। সুতরাং 4 ট্রিলিয়ন হলেও কিন্তু আমার মোট করের পরিমাণ কিন্তু যা হচ্ছে তাতে করে কিন্তু আমার ওই মানে 1.4 বিলিয়ন মানুষের তাতে সুরাহা হওয়ার কথা নয়। সুতরাং প্রধান অসুবিধাটা দাঁড়াচ্ছে যে আমরা যদি ধরেও নিই যে মোট জিডিপির একটা গুরুত্ব আছে অর্থনীতিতে, গুরুত্বটা কোথায় না, মোট জিডিপি বেশি হলে আমি কিন্তু জনকল্যাণে খরচ করার জন্য আমার হাতে টাকাও থাকবে বেশি, কিন্তু তার মাঝে ওইটা এসে যাচ্ছে যে জনকল্যাণে টাকাটা সরকারের হাতে তখনই আসবে যদি সরকার সেটা কর বাবদ তোলে, তবেই তো হবে, কিন্তু সেটা করে না। আরো যেটা হচ্ছে যে সেখানে হচ্ছে যে সরকার কর বাবদ যেটুকু তুলতেই হচ্ছে তাকে, কারণ কিছু খরচ তো তাকে করতেই হয়, কিন্তু সেটা করার জন্য অনেকটাই নির্ভরশীল হতে হচ্ছে যেটাকে আমরা বলি মানে পরোক্ষ কর। এবং পরোক্ষ কর যেটা অপ্রত্যক্ষ বা পরোক্ষ কর জিএসটি মূলত, এবং সেখান থেকে যেটা হচ্ছে সেটা যথেষ্ট বেশি, সেটাকে কমিয়ে আনার কোনো চেষ্টা নেই। অর্থাৎ কি, আমি শতাংশ আমি যদি এই যে জিএসটি অর্ধেকের বেশি আমার আসছে জিএসটি থেকে, আর প্রত্যক্ষ থেকে আসছে অনেকটা কম, যেটা অন্য অনেক দেশে কিন্তু তার উল্টোটা। এবার জিএসটি কারা দেয়, এটা দেখতে গেলে দেখা যাবে যে নিচের দিকের যে আয়ের মানুষজন তারা মানে আমি যদি 50% দেখি, মানে নিচের 50% মানুষ যতটা জিএসটি দেয় সেটা সেটা যদি তাদের আয়ের কত শতাংশ এই হিসেবে যদি ভাবি, তাহলে দেখা যাবে এটা প্রায় 6 গুণ যেটা ওপরের 50% দিচ্ছে। অর্থাৎ কি, যে আমার আয়ের আমি যদি আমার আয়ের যদি আমি 10 লোক যদি আয়ের 5% দিয়ে থাকে, তাহলে যারা গরিব তারা অ্যাকচুয়ালি 30 অর্থাৎ 30% দিয়ে থাকে। বুঝতে পারছেন তফাৎটা কোথায়? অর্থাৎ যারা গরিব তাদের আয়ের তারা 30% জিএসটি বাবদ দিয়ে থাকে, যদি বড় লোকরা তাদের আয়ের 5% মাত্র জিএসটি দিয়ে থাকে, অর্থাৎ 6 গুণ বেশি। মানে এই সংখ্যাগুলো কিন্তু খুব দুশ্চিন্তায় ফেলে। এই সংখ্যাগুলো কিন্তু যে গভীর একটা অসমের দিকে নজর দেয়, যেটা কিন্তু শুধুমাত্র 4 ট্রিলিয়ন ডলার দিয়ে ওটা চাপা দেওয়া অসম্ভব, এবং এটা কমার লক্ষণও খুব একটা দেখা যায়নি। অর্থাৎ অসাম্যের যত রকমের সূচক আছে সেইগুলো যদি নানানভাবে উল্টে পাল্টে দেখি, তাহলে দেখবো যে অশোক দাও একটা কথা বলেছেন যেটা প্রকৃত মজুরির হার। এবার প্রকৃত মজুরি অসাম্যটা নিয়ে আমরা বা বৈষম্যটা নিয়ে আমরা একটু পরে আলাদা করে একটু আসবো। হ্যাঁ ঠিক আছে। তো আমি এইটুকুই বলার যে মানে 4 ট্রিলিয়নের প্রকৃত গুরুত্ব যদি বলি, সেটা আমরা ছোটবেলার টেক্সট বুক থেকেই পড়ে আসছি যে প্রকৃত গুরুত্ব কিছু নেই।